যেভাবে লাইফটাকে লিড করছি সেটাই তো আমার স্টাইল। আর লাইফ কি, আমি যদি সুস্থ থাকি, ভালো থাকতে চাই, দীর্ঘ অনেক বছর বাঁচছি, একজন 80, 90, 95 দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, আবার 70-এ দেখা যাবে বিছানা সজ্জা। আমরা কোনটা চাই? আমরা হেলদি লাইফ চাই, অর্থাৎ লাইফস্টাইল মানেটাই ওইটাই আমরা চাই। মনে মনে প্রাণে চাই আমার ছেলে সুস্থ থাকুক, আমার ছেলে ভালো রেজাল্ট করুক, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার পরিবারের সকলের মধ্যে যেন হেলথ ভালো থাকে, এটা চাই। আর প্রচুর যেন টাকা থাকে, নিশ্চিন্ত রোজগার হয়, যে রোজগারটা আমার পরিবারে হঠাৎ করে মানে খুব কঠিন পরিস্থিতিতে না পড়তে, ওই ধরনের একটা রোজগার চাই। কিন্তু বর্তমান পরিস্থিতি কী দাঁড়াচ্ছে? জিনিসপত্রের দাম দেখুন, বিগত 4-5 বছরের সাথে এখন জিনিসপত্রের দাম দেখুন, যে খরচাটা বেড়েছে সেটা কি আপনার রোজগার সেভাবে বেড়েছে? মানি ইনফ্লেশন বা অ্যাডজাস্টেড ইনকাম কি আমাদের? না। সেই জন্য ধর্না, ঝান্ডা নিয়ে ঘুরতে হচ্ছে, যে বাড়াও দিয়ে তেন অমুক তমুক। কিন্তু আমাদের ওইভাবে কিন্তু রোজগার বাড়ছে না আমরা যেভাবে চাইছি, যার ফলে কী হচ্ছে, আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এ মাসে নয়, সামনে মাসে রোল গোল সিটি গোল দিয়ে চালিয়ে দাও, দীঘা পুরী দার্জিলিং যা, ওই গোয়াও তা। কিন্তু একবার পাটায় গেলে বোঝা যায় তার জন্য একদম নিচের গাছপালা দেখা যাবে, মাছ দেখা যাবে, একটা সমুদ্রই যেন অ্যাকোয়ারিয়াম। আমরা বালিতে গিয়ে দেখেছি, একটা ছোট লঞ্চ ভাড়া করে গেছিলাম অনেকটা দূর, গিয়ে দেখেছি যে আমার স্ত্রী তো ভমিটিং ছিল, জাস্ট ছেড়ে দিয়েছে যেন তাদের খাওয়ার, হাজার হাজার লাখ লাখ রঙিন মাছ। ন্যাচারাল যদি আপনাকে অ্যাকোয়ারিয়াম দেখতে হয়, ঘরে যান, তখনই তো বুঝবেন ব্যাপারটা কি মজা। আমার আপনার গৌতম দা হাঁটা, তাদের ওই লাইফ জ্যাকেটটাকে পরে ঝাঁপ দিয়ে দিত, বৌদি তো কান্নাকাটি। আরে মাছ সমুদ্রে যেখানকার সম্বন্ধে কোনো জানা নেই, সেখানে যদি ঝাঁপ দিয়ে দেয়, ভাবুন, লাইফ তো এরকম হওয়া চাই না? তো আমরা অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ করে চলছি। কেন না? পকেটের মতো করে আমাদেরকে চলতে হচ্ছে, ইনকামটা আমরা বাড়াতে পারছি। এবং এরপরে দেখুন, সায়েন্স এত উন্নত হচ্ছে। আজকে আপনার কালকে একটা ব্যাংকে গেছিলাম, বলছে এই মোবাইলতে তোমার ব্যাংকের অ্যাপস কাজ করবে না, নতুন মোবাইল কেন? এই খরচাগুলো কি আগে ছিল? এখন একটা নয়, দুটো, তিনটে, চারটে মোবাইল, তারপরে সেইগুলো চালানোর ঘরে আবার ওয়াইফাই লাগিয়ে নিয়েছে, ছেলে মেয়ে পড়বে। আগে টিউশনের কথা ভাবতাম না, এখন ট্যাব দিতে হচ্ছে, না দিলে ওই ধরনের স্টাডি করতে পারবে না। হঠাৎ করে একটা কোশ্চেন কি রাতের বেলা 10টার সময় টিউশন মাস্টারকে ফোন করবে নাকি? গুগল। একটা সিলিন্ডার নয়, দুটো। তারপরে ধরুন আরও কত রকমের যে খরচ, যেগুলো আগে আমরা ভাবতাম না, এখন কিন্তু বেড়ে চলেছে এবং দিন দিন বাড়বে, বন্ধ করতে পারবেন না। একটা টিভি শ্বশুর শাশুড়ি দেখবে, তো একটা টিভি বৌমা দেখবে, না হলে সিরিয়ালের সাথে খবরের গন্ডগোল। এই যে জিনিসগুলো, আমাদের লাইফস্টাইল ভালো হচ্ছে, এবং তারপরে একটা মানে চাপা কম্পিটিশন আছে, তাদের বাড়িতে এই গয়না করছে, আমি যদি না করি, বা সেই শাড়িটা, বা তার এই যে টিভি কত 21, 22, 24, আমাদের এখন 10-15 বছর টিভি নেই, আমরা দেখি না। কারণ একবার একটা মিটিংয়ে শুনেছিলাম যে নিউজ মানে হচ্ছে নেগেটিভ এডুকেশন উইথাউট সলিউশন। প্রত্যেক দিন নতুন নতুন নেগেটিভ আপনার মাথার ভিতর ঢুকিয়ে দিচ্ছে, যার কোনো সলিউশন নেই। দিনের শেষে কোনো খবর কাগজ, কোনো নিউজ পেপার তার সলিউশন দেয় না, তার ওই নেগেটিভ পরিবেশনের মাধ্যমে রোজগার, এটাই তার কাজ। তা আমি আমার এত মূল্যবান একটা ব্রেন, যেটা ভগবানের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি, সেখানে কেন জঞ্জাল ঢালবো, কেন নেগেটিভ ঢোকাবো? আপনি কম্পিউটারে একটা কথা আছে, গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি এ লিখলে এই বেরোবে, বি তো বেরোবে না। তাহলে আমার ব্রেনে যদি সারাদিন আমি এখানে রেপ হয়েছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে মারা রয়েছে, এখানে চাকরি চলে গেছে, সেখানে ধর্ণা হয়েছে, সেখানে পিটিয়েছে, এইগুলো দেখি, মুখ দিয়ে বেরোবে কি? হতাশা বেরোবে, চাকরি নেই, হবে না। তার আমার ফার্স্ট কাজটা হচ্ছে নেগেটিভ বন্ধ করা উচিত, ঢোকাটা, ইনপুটটা। আমরা সেটাই করেছি, আমাদের ঘরে টিভি নেই, এবং যা হয় মোবাইল দিয়ে হয়। কিন্তু খরচাটা আপনার কিন্তু অন্য দিক দিয়ে হচ্ছে, বাড়ছে। এই যে আপনার আগে তো রান্না বান্না এমনি জ্বালন টালন হয়ে যেত, এখন কি হবে? আপনি ফিরে যেতে পারবেন? আগে তো ছাইতে দান মাজা যেত, এখন কি পারবেন? কখনোই সম্ভব না। কারণ এই লাইফস্টাইলটা লিড করতে গিয়ে আমাদেরকে লোনে কিংবা ক্রেডিট কার্ডে, এখন জন্মদিন ক্রেডিট কার্ডে পালন হয়, তাহলে কে কার জন্মদিন পালন? ব্যাংক না আপনি?
বউ ভাত হচ্ছে ক্রেডিট কার্ড, বিয়ে হচ্ছে ক্রেডিট কার্ড, অন্নপ্রাশন, বাচ্চা হওয়া, ডাক্তার ডেলিভারি হচ্ছে ক্রেডিট কার্ড। ভাবুন তো, এই জায়গা থেকে আমরা প্রত্যেকেই চাই বেরিয়ে আসতে, সাপোর্টিং একটা ইনকাম করতে, কিন্তু সেটা পারি না। তার কারণ হচ্ছে আমাদের ইনকাম ইকুয়েশনেই সমস্যা আছে। এই আই ইকুয়াল টু আর ইন্টু টি যে ইকুয়েশনটা, এখানেই সমস্যা আছে। আই ইকুয়াল টু আর ইন্টু টি, রেট এবং টাইম এই দুটোকে বাড়ালেই ইনকামটা বাড়বে। এটা আমরা আগে জানতাম না, আমি আপাতত আগে জানতাম না। এবং আজকে আমার স্কুলের একটা কোচিং সেন্টার চলে, সকালবেলা গিয়ে জিজ্ঞেস করেছি, বলতে ইনকামের ইকুয়েশন 9-10 বলতে জানি না। আমরা কেউ পড়াবে না, কারণ এটা সিলেবাসের বাইরে। তো এই ইকুয়েশনটাই আমরা আটকে যাই, আমাদের রোজগার বাড়াতে পারি না। আমরা সেইখানে চরকি কাটি এবং আখের মতো নিংড়ে যাই, কিন্তু রোজগার বাড়াতে পারবো না। এবং এই দুটো ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পরে আপনার ইনকামটা লিমিটেড হবে, হাজার চেষ্টা করলে বাড়াতে পারবেন না। তখন আপনি মানি মেকিং মেশিন, শ্বশুর বাড়ি বাদ, আত্মীয় বাড়ি বাদ, ছেলে মেয়েকেও আপনি সেইভাবে সময় দিতে পারবেন না। এবং লাস্টের শেষ জীবনে এসে আফসোস করবেন, আমার ছেলে কেন আমার মতো হলো না, কেন হলো না। এত টাকা দিয়ে সিবিএসই, ইংলিশ মিডিয়াম, অমুক তমুক পড়ালাম, ডিগ্রিটা হলো, কিন্তু সোশ্যাল যে নলেজ, বাবা মাকে যে শ্রদ্ধা ভক্তি, বাবা মার যে দুঃখ কষ্ট, এখন 3-4 পড়ে তাকে নার্সারি স্কুলে বা কোথাও একটা মিডিয়ামে কোথাও রেখে দিয়ে আসছে। কেন? স্বামী স্ত্রী দুজন চাকরি করে, কিছুটা হ্যাপামুক্ত, আমি কিনা একটা স্ট্যাটাস মেনটেন, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু ওই যে গোল্ডেন টাইমটা, বাবা মায়ের যে টাইমটা, ওইটা যে বাচ্চাকে দিলাম না, সেটার ভুগবেন আপনি 60-এর পরে। আপনি টাইম দেননি, সে টাইম দেবে কেন? মানে নিউটনের থার্ড ল কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট ডিরেকশন উইথ ডাইরেকশন। তা আপনি যা করছেন সেটাই হবে, আপনি টাইম দেন, সে তার টাইম আপনি পাবেন। আজকে একটা ঘটনা বলি, গৌতমদার ছেলের একটা বিয়ের সম্বন্ধ এসেছিল। গৌতমদার ছেলে পার অ্যানাম 48-50 লক্ষ টাকা পায়। এবার তার একটা মেয়ের সম্বন্ধ এসেছিল, সে ওই রকম। কিন্তু সেই বিয়েটা কেন ভেঙে গেল না, সেই মেয়ের স্বপ্ন হচ্ছে সে ফরেনে থাকবে, সে এখানে থাকবে না। আর গৌতমদার ছেলের স্বপ্ন কি, যে আমি বাবা মার সাথে থাকবো, আমার কাছে টাকা বড় নয়, আমার কাছে বাবা মার ভালোবাসাটা বড়। এটা কেন হয়েছে? এই ফিলিংসটা বুঝতে হবে, যে সে একটা 1/2 কোটি টাকার এক্সট্রা রোজগার স্ত্রী করবে, সেটাকে সেই লোভ হাতছানিকে টাটা বাই বাই কেন করে দিতে পারে? পরিবারের যে অ্যাসোসিয়েশন, তার সে দেখছে ছোটবেলা থেকে তার বাবা মা অনেক কিছুকে মানে অবলীলায় ত্যাগ করে দিতে পেরেছে বাবা মাকে সেবা করবে বলে, বাবা মার ট্রিটমেন্ট করবে বলে, বাবা মার কাছে থাকবে বলে। তাহলে সেইটাই তো পারিবারিক শিক্ষা। আমরা ওই জায়গাটা করতে পারি না, তার মেন কারণ কিন্তু ইনকাম। কারণ পরিবারকে সেই সাপোর্টটা দিতে গেলে রোজগার দরকার, সেই রোজগার করতে গিয়ে আমরা হয়তো বিদেশে বিভুঁয়ে পড়ে আছি। হ্যাঁ, স্বামী স্ত্রী আছে অন্য জায়গায়, স্বামী আছে অন্য জায়গায়, পরিবার আছে অন্য জায়গায়। ফলে আস্তে আস্তে করে আমাদের কানেকশান নষ্ট হয়ে যায়, কন্ট্যাক্ট আছে, কানেকশান নষ্ট হয়ে যায়। আপনার দেখা যাবে মোবাইলে অনেক নাম ভর্তি, ফোন কতজনকে করেন, কতদিনে করেন, বাবা মার সাথে একসাথে বসে কতদিন খেতে পারেন, কতদিন সন্ধ্যাবেলায় বাবা মার কাছে গিয়ে তার পাটা দাবিয়ে দিতে পারেন, বাচ্চাকে আদর করে গল্প শোনাতে পারেন, মোরাল ক্যারেক্টারের গল্প। তার মানে এই ইকুয়েশনটাই দেখুন আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে। তার মানে আমরা টাইম মেকিং, মানি মেকিং মেশিনে যখন পরিণত হয়ে যাচ্ছি, টাকা হয়তো একটু বাড়ছে, কিন্তু জীবন থেকে অনেক কিছু চলে যায়। সেইটা ফেরত পেতে গেলে কিন্তু কি আছে উপায়? আবার একটা জিনিস, আমরা ইনসিকিউর জোনে আছি, ইনসিকিউর জোনে আছি, অর্থাৎ যে রোজগারটা করছি হয়তো সেটা ভালো, আর 5 জনের থেকে আরও ভালো, কিন্তু যদি কোনো কারণে একটা কোনো কিছু জিরো হয়, রেট জিরো, টাইম জিরো হলে তো সব শেষ, আমি নেই সকালবেলা আর উঠলাম না, তাহলে সব শেষ। যে কোনো একটা কিছু জিরো হলে তার রেজাল্টটাও কিন্তু জিরো, এর সাথে যা কিছুই গুণ করুন না কেন জিরো। তো তার মানে কালকে একজন কথা হচ্ছিল, বলছে সে দারুণ পোয়াক ডাক্তারি করতে, এলাকায় প্রচুর রুগী ছিল, বলছে এখন রুগী দেখি পয়সা পাই। কেন, কি ব্যাপার? বলছে রুগী তো দোকানে গিয়ে দাঁড়িয়ে ফোন করছে, দাদা আমার 3 দিন জ্বর হয়েছিল, আমি এই ওষুধ খেয়েছি, সারছে না, কি নেবো বলুন তো, আমি ওষুধ দোকানে দাঁড়িয়ে। সে বলে দিল ওষুধ, ফিস দেবে, শেষ।
তার মানে আমি এখন ভালো আছি যেটাতে ভাবছি যে প্রফেশনটা, সেটা কিভাবে কখন কোথায় চলে যাবে কেউ জানি না। এবং তারও কারণ হচ্ছে সায়েন্স। ধরুন আমাদের রোজগার বাড়ানোর জায়গায় তো একটা জায়গায় স্কেচ হচ্ছে, কমছে, কম্প্রোমাইজ জোন করে মোটামুটি চালিয়ে নিচ্ছি, কিন্তু তারপরে যে বড় জোন যেটা, সেটা যে ইনসিকিউর ব্যাপারটা, সেটা ধরুন আজকে গুগল ড্রাইভ আসছে, গাড়ি চালাবে গুগল ড্রাইভ, ড্রাইভার লাগবে না। যদি ড্রাইভার না লাগে, অ্যাক্সিডেন্ট যদি না হয়, ইন্স্যুরেন্স সেক্টরটারও কী হবে? আজকে ধরুন মোবাইলে এত সব অ্যাপস চলে এসছে, ব্যাংকে লোক যায় না, ব্যাংকে কর্মী কম লাগবে, তাহলে কর্মক্ষেত্রে তো ঘাটতি করছে। আজকে আপনার ওই যে ক্যামেরা, কোডাক ক্যামেরা নেই, 1,70,000 না কত কর্মী ছিল, নেই, কেন নেই? তার মানে কোথাও না কোথাও একটা মোবাইল আবিষ্কার হয়েছে, ঘড়ির জামানা চলে গেছে, ক্যামেরার জামানা চলে গেছে, হ্যাঁ, আরও কত কিছু মোবাইল দিয়ে হয়ে যায়। ছবি তোলা, আগে ফটো দিয়ে তুলতাম, এখন ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে। কত কি একটা আবিষ্কার, কত এই স্ক্যান আবিষ্কার হয়েছে, চিঠি লিখি না, মেল আবিষ্কার হয়েছে, ইন্ডিয়া খাম চলে গেছে। কোথাও না কোথাও বিজ্ঞান, মানে আমাদের মতো বেশ কিছু ডিগ্রি ডিপ্লোমা যারা খুব পড়াশোনা করছে বা যারা এইসব চিন্তামূলক, তাদের আবিষ্কার আমাদেরকে অনেক স্মুথ করছে, অনেক সহজ করে দিচ্ছে জীবনযাত্রাকে, কিন্তু আলটিমেট আপনার যে রোজগারে আঘাত এনে দেবে সেটা আপনার আমি জানি না, তাই না? তার মানে আমাকে এমন ধরনের রোজগারে যেতে হবে যাতে আমি অ্যাসেট বিল্ড করতে পারি, বা এমন একটা রোজগার যেটা কখনো যাবে না। এবং এই যে মানি ফ্লো কিভাবে হয়, কোথা থেকে কোথায় যায়, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই যে ধরুন রবার্ট কিওসাকিতে এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি কিংবা বিজনেসম্যান কিংবা ইনভেস্টার, এই যে 4টা কোয়াড্রেন্ট, এবং এইভাবে মোটামুটি রোজগার হয়। হয় এমপ্লয়ি হিসাবে সে রোজগার করছে, কিংবা সে সেলফ এমপ্লয়ি, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা বিভিন্ন কোম্পানি সেক্টরে চাকরি করছে। আর যারা বিগ বিগ বিজনেসম্যান, তারা ব্যবসা বাণিজ্য, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম বিল্ড করছে, আর এরা প্রচুর টাকা আছে ইনভেস্ট করছে। এই 4টা সেক্টর দিয়ে যে রোজগার, এখানে একটা জিনিস দেখুন, এই যে ডিগ্রি ডিপ্লোমা প্রচুর, কিন্তু সেই ডিগ্রি বা ডিপ্লোমা কোথায় লাগাই আমরা? আমাদের অনেকের দেখা যাবে প্রচুর প্রচুর ডিগ্রি, প্রচুর ডিপ্লোমা আছে, সেটা আমরা কোথায় লাগাই, কোন কাজে লাগাই, কে ব্যবহার করে? দেখা যাবে এই সেক্টরে লাগাচ্ছে, এরা ব্যবহার করছে এদের, এবং এই ডিগ্রি ডিপ্লোমা নিয়ে এদের বিজনেস বাড়ছে। বলছে আমি তো বিজনেস বুঝি না, কিন্তু সেই যে ডিগ্রিটা, সেটা কে কাজ, কোথায় লাগছে? কারো না কারোর ব্যবসা সামলাচ্ছে, প্রচুর ডিগ্রি, কারো না কারোর ব্যবসা সামলাচ্ছে। অথচ নিজের ব্যবসা বললে আমি তো বুঝি না ব্যবসা। ধরুন একটা ফিল্ড ম্যানেজার, একটা কোম্পানির কোথাও একটা আছে সুপারভাইজার, তার কাজটা কি? তার ব্যবসা সামলানো তো, কিন্তু নিজের ব্যবসা বলা, মানে ডিগ্রিটা কি ধরনের, ভাবতে মনে মনে মাঝে মাঝে অবাক লাগে। যাই হোক, এই লোকগুলো হচ্ছে এই পেশাটা রোজগার করছে, নো ওয়ার্ক নো পে, রিপিটেড পারফর্ম, রিপিটেড ইনকাম। 6 মাস যদি আমি স্কুলে না যাই, রোজগার হবে না। আমি শুধু না, মানিকদাও গেলে না গেলে হবে না, নীলোৎপলদা না গেলে হবে না, এখানে যারা চাকরি করি তারা যদি ওই জায়গায় না যাই একটা সার্টেন পিরিয়ডের পরে, নো ওয়ার্ক নো পে। কিন্তু এই লোকেরা টাটা বাটা, টাটা তো আজকে নেই, মানে রতন টাটা নেই, তার কি কোম্পানি বন্ধ হয়ে গেছে? না তার ওই যে রোজগারের সিস্টেম ভেঙে গেছে? না তার যে চাকরি যারা করতো তারা খুব ইনসিকিউর ফিল করছে না তো? তার মানে এরা একটা সিস্টেম বিল্ড করেছে যেখানে প্রচুর টাকা লেগেছে এবং প্রচুর ইনভেস্ট আছে, কিন্তু তার সময় লাগছে না। প্রচুর লোক কাটছে, তাদের টাইমটা কিন্তু কম্পাউন্ডিং হয়ে যাচ্ছে, আর এরা কিন্তু টাইম কম্পাউন্ডিং করতে পারছে না, এটাই ফ্যাক্টর। এবং এইখানে দেখুন টাইম বেস ইনকাম, মানি বেস ইনকাম এবং অ্যাসেট বেস ইনকাম, 3টে ধরনের ইনকাম এর মধ্যেই লুকিয়ে আছে। এবার আমরা সব টাইম বেস ইনকাম করছি, এরা অ্যাসেট বেস ইনকাম করছে। এবারে ধরুন এই যে আমি যদি বলি যে ধরুন মানি বেস ইনকামটা কি, আমার প্রচুর টাকা আছে, আমি ব্যাংকে রেখে দিলাম, সেখানে কি ডিগ্রি লাগে, ডিপ্লোমা লাগে? লাগে না। মানে প্রচুর ডিগ্রি, সে 100 টাকা ব্যাংকে রেখেছে, আর ডিগ্রি নেই 1 কোটি টাকা রেখেছে, কে সম্মান বেশি পাবে, না কে ইন্টারেস্ট বেশি পাবে? সেখানে তার ডিগ্রি দেখা হচ্ছে না,
টাকাটাই শেষ কথা। সে ইনকাম মানে মানি বেস ইনকামের জন্য আপনার ডিগ্রির নো প্রয়োজন, আপনার শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। আর ধরুন অ্যাসেট বেস ইনকামের কথা বললে, অ্যাসেট বেস আমি তো জানি অ্যাসেট বেস কি জানি না, আমার তো একটা বড় বাড়ি আছে, ভাড়া দিয়ে দেবো, কিন্তু ভাড়া দিলে আপনার সেটা অ্যাসেটে কনভার্ট হবে। যতক্ষণ ভাড়া দিচ্ছে না ওটা আপনার লায়াবিলিটিস। আপনার গাড়ি আছে কিন্তু সেটা কিন্তু আপনার অ্যাসেট ততক্ষণ না যতক্ষণ আপনি সেখান থেকে রোজগার করছেন এবং কোনো সিস্টেমের জন্য। সেখানে যদি আপনি নিযুক্ত, মানে আমি ফিশারি করি, আমি ব্যবসা আছে, আমার চাকরি আছে, সবটাই আমি নেই মানে সবটা শেষ। তার মানে ইনকামের ডাইভার্সিফিকেশন হলো না। আজকে টাটা মানে কি জানতাম, টাটা স্টিল, এখন কি জানি টাটা চা, টাটা লবণ, অনেক কিছু। সে একটা সেক্টর ছেড়ে আরও 5টা 10টা 20টা সেক্টর থেকে রোজগার করার কথা ভাবছে, আর আমরা 10 20 30 40 এরকম রোজগার করে বিশাল কেউকেটা, তাই না? ওই যে ইনকামের ডাইভার্সিফিকেশন মানেটা হচ্ছে যে আমি ছাড়া রোজগার হবে। যদি আমি না ইনভলভ হলে রোজগার হয় তাহলে ওটাই কিন্তু অ্যাসেট বেস হলো। কিন্তু সব ওই যে আমার তো টিউশন আছে, আমার তো স্কুল আছে, তারপরে আমার আবারও একটা দোকান আছে, কিন্তু সবটাই আমি চলে গেলে শেষ। ওই জায়গাটা বোঝার বিষয় আছে যে ইনকামের ডাইভার্সিফিকেশনটা কি। তো অ্যাসেট বেস ইনকামের জায়গায় এই যে ধরুন এখন ওলাটা কি, একটা গাড়ির ব্যবসা, একটা গাড়ি আছে, এই ব্যাপারগুলো ভাবতে হবে। এবং ধরুন এয়ারবিএনবি, হোটেল ব্যবসায়ী, একটা হোটেল আছে, সিস্টেম বেস। এবার আমি আপনি এই সিস্টেম বেস ইনকাম দিয়ে অ্যাসেট বেস ইনকাম কীভাবে করতে হবে? আমি কি সিস্টেম ডেভেলপ করতে পারবো? সবাই কি করতে পারবে? সম্ভব নয়। কিন্তু আমাদের পক্ষেও সম্ভব, সেটা আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে সে হচ্ছে অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ। আমরাও অ্যাসেট বেস ইনকাম করতে পারি, আমি যে জন্যই থাকি না কেন, যে সেক্টরে থাকি না কেন করতে পারি। তো সেটা কি একটু অ্যামওয়ের নামে বলে নিই, যে অ্যামওয়ে কোম্পানিটা কি, যে এটা জানা আছে সবারই, এখানে তো কেউ নতুন নেই, সবাই পুরনো। আর অ্যামওয়ে বলতে গেলে অনেক কথা, আমি সেটা বলছি না। মোটামুটি অ্যামওয়েতে অনেক বই টইও লেখা হয়ে গেছে। তো এইরকম একটা কোম্পানির সাথে ভাগ্যিস আমরা যুক্ত হয়ে গেছি, এটা ভালো। এবং যেটা বলা সেটা হচ্ছে যে অ্যাসেট বিল করতে গেলে আমরা এখন বর্তমানে কারুর না কারুর অ্যাসেট হয়ে আছে। এই জায়গাটা ক্লিয়ার আগে হতে হবে আপনাকে। কীভাবে? আজকে আমরা ফেসবুক দেখছি, আমার এমবি পুড়ছে, অন্যের রোজগার হচ্ছে। আমরা অ্যামাজন অর্ডার করছি, ওই যে কম পয়সায় পাওয়া যায়। তোমার অ্যামওয়ের প্রোডাক্ট না অনলাইনে কম পয়সায় পাওয়া যায়, অর্ডার মারলাম, আমি কার অ্যাসেট হলাম? অ্যামাজনের, ফেসবুকের, ফ্লিপকার্টের। আমার অ্যাসেট বিল হলো না, কম পয়সায় মানে এই যে কাস্টমার হয়ে গেলাম, বিজনেসম্যান হতে পারলাম। বিজনেসম্যান হওয়া মানে কি, যে আমার সবসময় চিন্তাধারা যে আমার প্রোডাক্ট, আমার বিজনেস। আপনি টাটা কখনো মার্সিডিজ বেঞ্চ চাপে? কেন চাপে না? তার কারণ তো ওই জায়গায় ওনারশিপ মেন্টালিটি। বা একজন মিষ্টি দোকানদার অন্য দোকান থেকে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে যায় না, কারণ ওইখানেই প্রশ্ন চিহ্ন, মানে সন্দেহ তৈরি হবে, ব্যবসাটা লাটে উঠবে। এইটাই হচ্ছে ওনারশিপ মেন্টালিটি। আর এবারে এই অ্যাসেট বিল করতে গিয়ে যেটা বলতে চাইছিলাম, যে আমি আপনি প্রত্যেকেই কারুর না কারুর অ্যাসেট হয়ে আছে। কীরকম আছে? যে ধরুন আপনার পকেটে যে মোবাইলটা আছে তাতে ধরুন 100 জনের নাম আছে, 200-500 লোকের নাম আছে। এই 100 জন প্রত্যেকের মোবাইল আছে, সেই জন্য তো তার নামটা আপনার মোবাইলে আছে। সেরকম ধরুন 100 জন লোক আপনার খুব পরিচিত, তাহলে কতজন হলো? 10,000 জন হলো। এই 10,000 জন আপনার কিন্তু হাতের মুঠোয়, আপনি যাকে কন্ট্যাক্ট করতে পারেন। এই 10,000 জন তাদের যে প্রত্যেক দিনের যে খরচ, নিত্য প্রয়োজনীয় খরচ, পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এই যে ডেলি বেসিস প্রোডাক্ট যে ব্যবহার করছে, সেটা কোত্থেকে করছে? কোনো না কোনো দোকান থেকে করছে। এই খরচটা তাহলে টার্ন ওভার কত? এই 10,000 ফ্যামিলি গুণিতক 10,000 টাকার যদি প্রতি মাসে কেনাকাটা হয়, তাহলে কত টাকা? 10 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি।
10 কোটি। সিম্পল একটা অঙ্ক দেখুন, যে আমার বন্ধু বান্ধব তাদের যে কেনাকাটাটা হচ্ছে সেইটার টার্নওভার কত, 10 কোটি, এবং এই 10 কোটির মধ্যে প্রফিট কত জেনারেট হয়, সেই প্রফিটটা কে পায়? প্রফিট কত জেনারেট হয়? 60%। কেন 60%? না, একজন কাস্টমার যে প্রোডাক্টটা কেনে সে বানায় না, সে কোনো রিটেল কাউন্টার থেকে কেনে, সে কোনো ডিলার বা হোলসেলার থেকে কেনে, সে কোনো স্টকিস্ট থেকে কেনে, সে কোনো না কোনো ম্যানুফ্যাকচার থেকে নিয়ে আসে। এই 100 টাকা যেটা দিয়ে কিনলো, এ শুধু খরচ করলো, মানে এই যে 10 কোটি টাকার টার্নওভারের মধ্যে এ একজন, আমি একজন, আপনি একজন, আর এরা প্রত্যেকে একটা পার্সেন্টেজ রোজগার করে। হ্যাঁ, 5%, 10%, 20%। অ্যাডভার্টাইজমেন্ট যে দাঁত কাটে হাসে, আপনি ফেসে যান, সেটা হচ্ছে 25%। কি একটা কথা আছে না, হাসি তো ফাঁসি, সেরকম এরা হাসে আর আমি আপনি ফাঁসি, ফেসে যাই। এবং এই যে তাহলে দেখুন 5, 10, 15, 10, 20, হ্যাঁ কত হলো, 35 আর 25, 60। এই 40% টাকায় তৈরি হয়, 100% টাকায় কিনতে হয়। এই 60% টাকাটা এরা প্রত্যেকেই তার প্রফিটটাকে এনজয় করে। তার মানে আমার আপনার বন্ধু বান্ধবের যাদেরকে আমি লিড করতে পারি, যে 10 কোটি টাকার টার্নওভারটা আমি এদিক ওদিক করে দিতে পারি, তার মানে 6 কোটি টাকার প্রফিট কিন্তু আমি আপনি এনজয়ও করতে পারি, যদি আমি একটু বুঝে যাই, একটু লিডারশিপ দিতে পারি। তাহলে ওইটা আমার অ্যাসেট তৈরি হবে, যেখানে এরা আসল তো অ্যাসেট মানুষ, হিউম্যান রিসোর্স। কারণ আমি প্রথম যেটা বুঝেছিলাম যখন ব্যবসাটা শুনি, কারণ তখন আমার এমন প্রোডাক্ট কেনার টাকা ছিল না, কারণ আমি রোজগার করি না, বাবার পয়সা পকেট মানি দিয়ে আমার যাতায়াত হয়, সেই জায়গায় এমন প্রোডাক্ট কিনবো সেটা অলিক কল্পনা ছিল। তারপরেও আমি কেন ব্যবসাটাকে বেছে নিয়েছিলাম যে এটা দারুণ ব্যবসা, তার কারণ আমার মনে হয়েছিল যে আমার পয়সা না থাকতে পারে, কিন্তু পয়সাওয়ালা লোক আমার পকেটে আছে, আমার পরিচিতি আছে। তাহলে তাদেরকে যদি আমি ডাইভার্টেড করতে পারি, লিডারশিপ দিতে পারি বা লিড করতে পারি, তাহলে ওদের কেনাকাটাটা আমার যেন ব্যবসায় টার্নওভার হতে পারে। আমি সেটাই ভেবেছিলাম। আমার টাকা নয় আছে তো কী হয়েছে, অনেক মানুষ আছে তো যে কোয়ালিটি লাইফ লিড করে, যে অনেক বেশি মান্থলি খরচ হয় যান। আমার কাজ তো হচ্ছে ওই খরচটাকে সঠিক দিশা দেখানো। কারণ আজকে যে ধরনের অসুখ বিসুখগুলো হচ্ছে, ভাবুন, সবই কিন্তু আমাদের এই ম্যালনিউট্রিশন বলুন বা সাননিউট্রিশন বলুন, পলিউশন বলুন, ফ্রাস্ট্রেশন বলুন, এইসব কারণেই তো হচ্ছে। আমরা যে ধরনের খাওয়া দাওয়ারগুলো খাচ্ছি, প্রত্যেকটা খাওয়া দাওয়ারগুলো দেখুন, কালকে একটা দোকানে বসছি, তার ছোটো বাচ্চাকে আপেল ধরে দিচ্ছে, ভালো করে ধুয়ে দিল, সে খেয়ে যাচ্ছে। অনেকজন বসছিল আর কি, বিশিষ্ট সব ব্যক্তি, প্রচুর জ্ঞানী, প্রচুর জ্ঞান দেয়। মানে চায়ের দোকান মানে বুঝতে পারছেন তো, মানে রিসার্চের জায়গা, যেটা সব রিসার্চ ওইখানে। তো আমি বললাম, ভাই বাবু দে তোর আপেলটা দে, দিলাম একটা ছুরি নিয়ে, ছুরি ঘষে ঘষে, এটা এবার দেখ কি। সে সাথে সাথে ছেলের কাছ থেকে সে তখন অনেকটা খেয়ে নিয়েছে, বলছি আর খাবি না, এই তো মোম আছে। তাহলে আমরা কিভাবে না জেনে, অনেকেই এখনো জানে না, আমরা ভাবি কি সবাই বোধহয় জানে। অনেকবার এমওএ প্ল্যানে অনেক জায়গায় প্রোডাক্ট মিটিং আমরা বলেছি আপেলের উপরে মোমের প্রলেপ দেয়, মানে সবাই বোধহয় জেনে গেছে। না, আপনি প্রতিটা মিটিংয়ে বলুন, প্রতিটা জায়গায় বলে একই তো প্ল্যান শো, সেই হ্যাঁ সেই একই প্ল্যান শোতে আপনি এক্সাইটেড থাকবেন একই কথা বলাতে। কারণ আপনি একটু জানবেন যে অনেকেই জানে না, আপনি তো অ্যাওয়ারনেস করছেন। যত রিপিটেড ইনফরমেশন মেক্স ইউর নলেজ, কারণ সেটা আপনি ভুলবেন না। 2+2 4 হয়, জীবনে কোনো দিন ভুলবেন মরা পর্যন্ত। সেই ছোটোবেলায় বেশ কয়েক বছর ধরে রপ্ত করেছেন, সেই কারণেই। নাহলে যদি 1-2 বার শিখিয়ে ছেড়ে দিত, ভুলে যেতাম। মানে এই জন্য রিপিটেড নলেজ মেক্স ইউর নলেজ। 1-2 বারে নলেজ হয় না। প্রতিটা মিটিংয়ে আসুন, প্রতিটা বারবার প্ল্যান দেখান। তো কি বলছিলাম, আপেল খেলে তাতে মোম আসছে ফ্রিতে, যার ফলে আমরা ওই সব ছাল জাতীয় যারা আমরা একটু সচেতন, আমরা সব জানি, তারা আপেলের ছাল খাই না। না খাওয়ার জন্য কি হয়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, মানে ফাইবার এলো না। শুধু আপেল নয়, শশারও ছাল খেতে পারছি না, আলুরও ছাল খেতে পারছি না।
তাই না? লঙ্কা যদি খান আরও কি আসবে ভাবুন। তার মানে এই যে মাছে এখন আমাদের সেখানে একটা মাছ পাওয়া যায়, তাকে লবণ না দিয়ে রান্না করতে হয়। লবণ দিলেই সমস্যা, মানে কি আছে, কি কেমিক্যালটা দিয়ে দিয়েছে ভাবুন। মাছ কিনছি বাজার থেকে আর লবণ দিয়ে রান্না করতে হচ্ছে। নিশ্চিত সবাই আপনাদের এটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, বা রঙিন মাছের তার সমুদ্রের যে কালার ছিল কেনার সময় থেকে অন্য কালার, আলুও তাই। আপনি যাই খাবেন না কেন তাতে আপনার অন্য কিছু আপনার শরীরে ঢুকছে। কালকে একটা জায়গায় বললাম যে নাকি ক্যান্সার ভালো হয়ে যাওয়ার রোগ, কিন্তু সেই চিকিৎসা সাধারণ মানুষরা পায় না। কারা পায় না? সেলিব্রিটিরা পায়। তারা অনেকেই ক্যান্সার থেকে নাকি ভালো, ওই যে কি খেলোয়াড় একজন যুবরাজ সিং, সে ক্যান্সার থেকে ভালো হয়ে এসছে। সেই ওই যে মনীষা কৈরালা নাকি সে ক্যান্সার থেকে ভালো হয়েছে, কিন্তু সাধারণ মানুষ মরে যাচ্ছে কেন? ওইখানেই তো ব্যবসার ব্যাপারটা রয়েছে না। আগে নাকি যে 200 এতে মানে গ্লুকোজ সুগার যে কি পরিমাপটা যেটা, সেটা 200তেই হলে সুগার ট্রিট করতো, এখন কত? 140। কেন? বিজনেস টার্নওভার করতে। এইগুলো আমরা বুঝতে পারলে এমন দিকে ঝুঁকবো। মানে এখানে ওই ধরনের কোনো কেমিক্যাল নেই, প্রিজারভেটিভ নেই, কালার্স নেই। আমরা যারা ব্যবসা করছি, যারা সিরিয়াসলি ব্যবসাটাকে নিয়েছি, তাদের প্রত্যেকের বাড়িতে প্রতিটা প্রোডাক্ট ব্যবহার হওয়া ফার্স্ট উচিত। নাহলে তো আমরা জ্ঞান পাপী হয়ে যাই। জ্ঞান নিলাম, জ্ঞান দিলাম, কাজে লাগালাম, তাকেই জ্ঞান পাপী বলে। যারা শুধু জ্ঞান দেয়, সে পাড়ার মোড়ে ভোলা দাও আছে, সে প্রচুর জ্ঞান দেয়। আপনি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সে জ্ঞান দেয়, আমি মিটে গেছি, তোর ব্রেন ওয়াশ করে দিয়েছে। তা আমিও তো সেই পর্যায়ে হয়ে গেলাম, শুধু প্ল্যান শুনেছি দিয়ে প্ল্যান শেখাচ্ছি, বলছি, কিন্তু 100% মানে এরকম আমি মজা করে বলি যে আপনি ধরুন শালিকার বাড়িতে গেছেন প্ল্যান শোনাতে, দিয়ে ডেমো নিয়ে গেছেন দেখাবেন, আজকে কি ডেমো নেই বোধহয়, ডেমো নিয়ে গেছেন দেখাবেন বলে, আচ্ছা ঠিক আছে ডেমো দেখাবেন বলে নিয়ে গেছেন, কিন্তু শালিকা আদর করে বলছে একটা দারুণ সাবান এনেছি জানো তো, জানো তুমি একটু ব্যবহার করো। আপনি সেটা দিয়ে স্নান করলেন, তার পেস্ট দিয়ে দাঁত মাজলেন, তার সমস্ত প্রোডাক্ট ব্যবহার করলেন। এবারে বিকালবেলা আপনি যদি বলেন গ্লিস্টারের ডেমো দেখাচ্ছেন, বলছে দাঁতের সমস্যা হয়, দাঁতের রক্ত পড়া বন্ধ করবে, মাড়ি ব্যথা বন্ধ হবে, পিপি মানে ফ্লুরাইডের পরিমাণ একদম 950, মাথায় মাথায় পারফেক্ট এতে আছে, 900 আর 1000-এর মাঝখানে থাকা উচিত, একদম 950 আছে। হ্যাঁ, এর মতো ভালো প্রোডাক্ট হয় না। সে তখন কি হাসবে কি হাসবে না? মুচকি হাসবে। যদি তোমার প্রোডাক্ট এত ভালো হয় তাহলে তুমি ইন্ডিয়া গেট দিয়ে ব্যবহার করেছিলে কেন? ঠিক না? তাহলে ওইটাকে আপনার ফার্স্ট রিজেক্ট করতে হতো যে না, ওটা আমি ব্যবহার করবো না। ওই দিলে তো আপনি 100% লয়াল হবেন। আপনার সাথে আমার চুক্তি কি যে তুমি গুড কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করবে, আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণ করব, তোমার হিউজ টাকা তোমায় দেবো, তোমার লাইফস্টাইল দেবো, তোমার পরিবার সুস্থ থাকবে, কিন্তু আমি সেই প্রোডাক্ট ইউজ করার জায়গায় ঘাটতি জল মিশিয়ে দিচ্ছি। একটাই তো শর্ত এমন যে ইউজ দ্য প্রোডাক্ট, টেল দ্য স্টোরি। আর কি শর্ত আছে? আর তো বাই প্রোডাক্ট সব চলে আসবে। গরু কিনলে দুধ দিক না দিক, গোবরটা যেরকম আমাদের বাই প্রোডাক্ট, বাই ডিফল্ট আসবেই আসবে, সেরকম শুধু প্রোডাক্ট ইউজ আর টেল দ্য স্টোরি হলেই আর যে সবগুলো মানে বাই ডিফল্ট এমনি আসবে। কি এমনি আসবে? সেটা আপনার স্কিল বাড়বে। আপনার এখন বাইরে গেলে দেখবেন ও এমন লোক মানে একটা সমীহ করে, কারণ কি না, এরা অনেস্ট, এরা পাংচুয়াল, এরা ডিসিপ্লিন, কিন্তু সেই জায়গায় যদি ঘাটতি হয়ে যায় তাহলে কি করে পরবর্তীকালে সম্মান থাকবে? ওই যে এমন যারা করে দারুণ অ্যাসোসিয়েশনে থাকে, গুড অ্যাসোসিয়েশন, কিন্তু গুড অ্যাসোসিয়েশনটা কি? মানে শুধু আপলাইনদের দ্বারাই কি গুড অ্যাসোসিয়েশন? আমি তো তার একটা হিস্সা। বলছো হ্যাঁ, যখন মিটিংয়ে থাকবো তখন ভালো ভালো কথা বলবো, যখন বাজারে যাব তখন একটু কিস্তি খাস্তা, একটু ঝগড়া ঝাঁটে সেটা করবো। এই যে পাবলিক বিহেভ, সেটা আমার আপনার ক্যারেক্টারটাকে নষ্ট করে। আপনি আলুর দোকানে যে ঝগড়া করলেন, পাশের আপনার কাস্টমার বা ডিস্ট্রিবিউটার ভবিষ্যৎ প্রসপেক্ট সে শুনে গেছে, সে আপনি প্ল্যান শোনাতে গেলবে, হ্যাঁ জানি তোমার দৌড় কত, কারণ তুমি আলুর দোকানে ঝগড়া করো। এইটা আপনাকে চিনতে হবে। ফার্স্ট নিজেকে চিনুন যে হু এম আই, আমি কে? আমি একজন প্লাটিনাম, আমি একজন এমারাল্ড, আমি একজন ভবিষ্যতের ডায়মন্ড। তাহলে আমার আজ থেকে রোজগার আসুক না আসুক,
আমার চালচলন, আমার কথাবার্তা সবটাই কিন্তু ওই লেভেলেরই হতে হবে। ওইটা ফার্স্ট চেঞ্জ করুন, দিলে তো আপনি ওই পথটা পাবেন। 2 বছর প্র্যাকটিস করার পরে তো সোনাটা জয় করে, সোনার পদকটা পায়, রূপার পদকটা পায়। কিন্তু সে তো প্রথম দিনে ওইটা পেয়ে গেছে বলে স্বপ্ন দেখে কাজটা করে, ওই লেভেলের কাজটা করে। আমি আপনি ওইটা কেন করবো না? তো প্রোডাক্ট আমরা যেগুলো নিচ্ছি বাইরের থেকে, প্রতিদিন যেগুলো ব্যবহার করছি, সেইগুলোর দ্বারাই কিন্তু এই নানান ধরনের যে ডিজেনারেটিভ রোগ, সুগার বলুন, প্রেশার বলুন, আর্থ্রাইটিস বলুন, ক্যান্সার বলুন, যা কিছু সবই কিন্তু হচ্ছে আমাদের হয় খাবার দাবারে ঘাটতি, যেখানে আমরা যে পুষ্টিটা নিতে চাই, সুষম আহার পেতে চাই, সেই আহারে যদি ঘাটতি হয় তাহলে একটা ঘাটতির কারণে একটা রোগ আসবে। আর হচ্ছে বিভিন্ন রকমের যে মানে ব্যবহার করছি প্রোডাক্টগুলো, পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, হ্যান ত্যান, তার দ্বারা একটা কেমিক্যাল ইফেক্ট হচ্ছে। যে মেডিসিন ব্যবহার করছি সেখানেও ব্যবসা ভিত্তিক মানসিকতার কারণে, কিংবা যে বাজার থেকে যে বেগুনটা কিনে আনছি, আমার পাশে একটা বাড়িতে বেগুন চাষ করেছি, প্রতিদিন ওষুধ মারে, আমি ভয়ে বেগুন খাওয়া, তার দেখে বেগুন খাওয়া ছেড়ে দিচ্ছি। আমি বললাম তোর পোকা বেগুনগুলো দিবি তাহলে খাবো। বলছে তুমি মাস্টার লোক, তুমি কি পোকা বেগুন খাবো? তাহলে হ্যাঁ, পোকা বেগুন খাই কেন, পোকা যেখানে গেছে সেখানে তোমার ওষুধ যায়, তা আমি ওটা পেতে চাই। মানে অ্যাকচুয়ালি এমনভাবে আমরা বেরোনোর রাস্তা নেই, কিন্তু সে জায়গায় যদি আমাকে লং লাইফ সুস্থ লিড করতে হয়, অ্যামওয়ের প্রোডাক্টের জুড়ি মেলা ভাব, বিশ্বের নাম্বার 1 প্রোডাক্ট। হ্যাঁ, কি নেই? আমার দুবার লিগামেন্টে চোট লেগেছে, 1 টাকার মেডিসিন খাইনি, অ্যামওয়ের জন্যই ঠিক আছে। আমার ভাইয়ের একবার মানে মেশিনে পা লিগামেন্ট ছিঁড়ে গেছিল, ওই চাকতি ফেটে গেছিল। হ্যাঁ, ডাক্তার সেই সময় যা যা ওষুধ দিয়েছিল আমি দেখেছি, কম্পেয়ার করেছি, অ্যামওয়ের প্রোডাক্ট আমি মাস্টার, তার উপরে আবার মাস্টার করে দিয়েছি। সে এখন হাঁটছে, দৌড়াচ্ছে, গাড়ি চালাচ্ছে, কোদাল পাড়ছে, সবই করছে, কিন্তু নেগেটিভ, অ্যামওয়ের প্রোডাক্ট কাজ করে না। বুঝতে পারছি? তো এটা থাকবে, কিন্তু আমি আপনি তো বুঝে গেছি যে অ্যামওয়ের প্রোডাক্টগুলো কত বিশ্বমানের, তাহলে আমি কেন ব্যবহার করবো না? জল যদি কারো কাছে থাকে। তো আসুন আমরা সেই প্রোডাক্টগুলো ব্যবহার করি, তাহলে রোগ মুক্তি হবে। আর রোজগারের জায়গাটা জাস্ট আমার যে কমিউনিটিটা আছে, সেই কমিউনিটিটাকে যদি আমি বিল্ড করতে পারি, তাহলে সেটা আমার অ্যাসেটে কনভার্ট হবে, তাহলে আমার রোজগার হবে। হ্যাঁ, সেই রোজগারটা একটুখানি দেখাবো, কারণ আমি দেখাবো না, আমি আজকে অঙ্কটা এইভাবেই দেখাবো যে আপনারা মোবাইলে অঙ্কটা কষে আমাকে বলবেন, আমি ফিগারগুলো বসাবো, তাহলে বোঝা যাবে অঙ্ক শিখছি কিনা। পড়া ধরা হোক নাকি, মানে ধরুন এইরকম আমি ব্যবসাটা শুরু করেছি, শুরু করার পরে আমার কাজটা কি, ওটা ইউজ করা, মোবাইল বের করে বলি, অঙ্ক কষতে হবে। যে আগে বলতে পারবে তাকে এডিফাই করা, পুরস্কার দিতে পারবে। অ্যাকচুয়ালি এডুকেশনের মতো বড় অস্ত্র পৃথিবীতে কিছু নেই। আপনি যদি বলছে প্রশংসা আবার অনেক রকম আছে, আমি সামনে সামনে প্রশংসা করি আর পিছনে তার গুণকীর্তন করি, মানে পিএনপিসি করি, সেটা ভয়ঙ্কর মানে খারাপ পরিস্থিতি তৈরি করে দিতে হবে। কারণ আপনি বলছেন সে তো জানে না, কিন্তু সে জানে কিভাবে, ওই লোকটা তো তার কাছে ভালো হওয়ার জন্য আপনার কাহিনীটা বলে দেয়, তাহলে কি হলো, আপনাকে চিনে গেল যে ও কি বেটা কীরকম আমি জানলাম। ওই জন্য প্রশংসা আপনার সামনেও করুন, পিছনেও করুন। আর যদি আপনি খুঁত ধরতে হয়, সামনে ধরুন, পিছনে ধরবেন, তাহলে আস্তে আস্তে করে সে বুঝবে যে এ আমার ওয়েল ইউজার। হ্যাঁ, আর না হলে ভাববে কি যে ওয়েল দিচ্ছে, কাজ পেরিয়ে যাওয়ার পরে আর চিনবে না। আমরা অনেকে বলি যখন পিভির দরকার, তখন তোমার মতো ডাউনলাইন আমার হয় না, দারুণ লিডার তুমি। আর যখন আমার পিভির দরকার নেই বা তার জয় নেই, তখন কি করি? ওই জায়গাগুলো আপনাকে সবসময় মুখ আর বুক এক হতে হয়, মানে ভিতরে যা বাইরেও তা, কিন্তু ভিতরে একরকম বাইরে একরকম। অভিনয় দিয়ে ব্যবসাটা হবে না, জেনুইন হতে হবে। যেরকম আমার প্রোডাক্ট জেনুইন, আমার অফিসিয়ালস জেনুইন, হ্যাঁ, আমার কারখানা জেনুইন, তার সায়েন্স বা তার যারা সায়েন্টিস্ট আছে তারাও জেনুইন, সেরকম আপনাকে জেনুইন হতে হবে, তাহলে তো ম্যাচ খাবে না।
তেলে জলে কি মেশে? মেশে না। তাহলে না আপনাকে সমান সমানে আসতে হবে, অর্থাৎ আপনার আমার মধ্যে কোয়ালিটি ডেভেলপ করতে হবে। তো ধরুন এবারে আমি অ্যামোয়ের সাথে যুক্ত হলাম, এটা হচ্ছে অ্যামোয়ে, আর এইখানে আমি আপনি, আর এখানে একটা এডুকেশন সিস্টেম আছে যাকে গুরুকুল বলছে। এবারে আপনাকে এই দুটো হাত ধরতে হবে। আমরা ভেরি মাচ লাকি যে আমরা অসিতা দত্তের টিমে আছি। এই এলওএসটাই আছে গোটা ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 এলওএস এবং ফাস্টেস্ট গ্রোয়িং এলওএস। এই লকডাউনেও গ্রো করেছে, এখনও গ্রো করছে, যখন বিট সিস্টেম নেই তখনও গ্রো করছে। কারণ কি? অসিতা দত্তের টিম। এবং তারা আজকে আমাদের জন্য আবার একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, এডিএসটি ওয়েবসাইট। প্রত্যেকেই পেয়ে গেছি, তার পাসওয়ার্ডও জানি, ADSTTEM ছোট হাতে, এটাই পাসওয়ার্ড আমার। এখনও পর্যন্ত যা কিছু মিটিং ট্রেনিং সব তাতে লোড করে দিচ্ছে, সেগুলো দেখি শুনি, বারবার শুনি। তাহলে অ্যাকচুয়ালি আপনার আমার মনের মধ্যে অন্ধকার না কাটলে আপনি বড় কিছু করতে পারবেন না। আপনি দামি জুতো পরেছেন, কিন্তু পায়ের সেই জুতোর মধ্যে যদি কাঁকড় থাকে আপনি যেতে পারবেন? কিন্তু ছেঁড়া জুতো কিন্তু কাঁকড় নেই, বহু দূর যেতে পারবেন। আপনার বর্তমান পরিস্থিতি কি ব্যাপার না, কিন্তু যদি আপনার মাইন্ড সেট হয়ে যায় যে আমি কি করতে পারি, বা চিনতে পেরে যাই, নিজের ভিতরে সেলফ কনফিডেন্সটা বেড়ে যায়, তাহলে মাইলের পর মাইল যাওয়াটা কোনো ব্যাপার না। 2-4টা 10টা 20টা না শোনাটা ব্যাপার না। কিন্তু 1.5খানা না শোনার পরে বলে আমি যা চেষ্টা করেছি না, আমার হলো না, জানো তো। 1.5খানা লোককে প্ল্যান কিনেছে, মানে একজন ফুল বয়স্ক আর একজন 18 হয়নি, দিয়ে বলছে আমার তারা। তো এবার এই গুরুকুল সিস্টেম এডুকেশনটা নিন, দিয়ে নিজেকে চিনতে শিখুন। আর এমনই তো আপনাকে দিচ্ছে যে আপনার রোজগারের কোনো ঘাটতি হবে না, টোটাল সাপোর্ট বা প্রোডাক্টের সাপোর্ট পাবেন। আমার আপনার কাজ হচ্ছে 100% ইউজ করা, 100% ইউজ করা। যে প্রোডাক্ট এমনতে পাওয়া যায়, যে প্রোডাক্ট আমি ঘরে ব্যবহার করি, সেটা আমি জিন্দেগিতে আর কোনো দিন, এই প্রতিজ্ঞাটা করে ফেলতে হবে যে আমি আর কোনো দিন বাইরের প্রোডাক্ট ব্যবহার করবো না। যদি 2 দিন না দাঁত মাজতে হয় মাজবো না, কিন্তু গ্লিস্টার ছাড়া মাজবো না। যদি স্নান করতে সাবান, যদি অ্যাময় সাবান না পাই, এমনি সাদা জলেই স্নান করবো, অ্যাময় প্রোডাক্ট ছাড়া করবো না। এই ডেডিকেশনটা চাই। হ্যাঁ, নিমখাঁচি দিয়ে দাঁত মেজে নিন না, একদিন কী অসুবিধা হয়েছে। কিন্তু নিজের কাছে এই যে তখন পরে আপনার যে প্রাউড ফিলটা হবে না, যে আমি কিন্তু ঠিক আছে, মানে ভগবানের যে টাওয়ার দেখছে, এই লোকটা অনেস্ট, প্রতিজ্ঞা ভঙ্গ করেনি, চুক্তি ভঙ্গ করেনি। হ্যাঁ, এবার 100% ইউজ করুন। আর কিছু লোককে আস্তে আস্তে করে এর গল্পটা বলুন, এরকম জনা 6কে বলে ফেলুন, 1 2 3 4 5 6 জন, এবং তাদেরকে আপনি শেখান, তারাও বলবে এরকম জনা 4, তারপর তারাও আবার বলবে। তার মানে আপনাকে 6 করতে হবে, এরা 3 করবে, এরকম ব্যাপারটা নয়। হয়তো আপনি 3 করেছেন, তারা 6 করেছেন, হতে পারে। তো এইভাবে একটা আরবিটারি প্ল্যানে, তাহলে লোক সংখ্যা কত হলো বলুন দেখি। এইখানে কতজন? ফার্স্ট স্টেজে 1 জন, রবীন্দ্রনাথ 1 জন। দ্বিতীয় স্টেজে কজন? আমি আর এই 6 জন, কত হলো? 7। 6 আর 1 7। আবার এই একটা লোকের ধরুন, আপনার এই 6 জন মেম্বারের মধ্যে এই একটা লোকের 4 জন আছে, এটা নেই, 4 জন আছে, তাহলে 4 একে নিয়ে কত হলো? 5। এটা একটা 5-এর গ্রুপ, এটাও একটা 5-এর গ্রুপ যদি ধরে নিই, এটাও 5-এর গ্রুপ, এটাও 5-এর। কটা 5? 6টা 5। তাহলে কত? 6 5 30 জনের গ্রুপ। আর আপনাকে নিয়ে 31 জন। পরের স্টেপে কি? 1 2 3, এই ভদ্রলোককে নিয়ে 4, প্রত্যেকের গ্রুপে 4, তাহলে 16। আর এই ভদ্রলোককে নিয়ে 17, 6টা এরকম 17 জনের গ্রুপ, 102। আপনাকে নিয়ে 103। এইভাবে যদি আপনার টিমটা বেড়ে যায়, তাহলে ইনকাম কি হতে পারে? এখানে একটা পিভি গল্প আছে। পিভি মানে পয়েন্ট ভ্যালু, অর্থাৎ আপনার বিজনেস ভলিউমটা যেটাতে হচ্ছে, একটা প্রোডাক্ট কিনলে আপনি পিভি পেলেন, তার উপরে আপনি কমিশন পাবেন। সেই স্ট্রাকচারটা আমরা প্রত্যেকে জানি। কিরকম? 200 পয়েন্ট হয়ে গেলে 3%, 600 হলে 6, তারপরে 1200 হলে 9, তারপর 2400 হলে 12, 4000 হলে 15%, 7000 হলে 18%। তা আর আছে নাকি? আর একটা কি? 10000, 10000 হলে 21%, তারপরে আর আছে আর একটা, আরো অনেক ইনকাম আছে, কিন্তু আর পিভির গল্পটা নেই। সেই ইনকামগুলো আছে, লিডারশিপ বোনাস আছে,
সেটা 6% আছে, ডেপ্থ কমিশন আছে, এমারেল্ড ডায়মন্ড হলে পাওয়া যায়, আরও অনেক আছে, তো সেগুলো যাচ্ছে না। এই মোটামুটি যে ইনকামগুলো, আরও একটা এইখানে 9%-এর উপরে বিএফআই আছে 15%, আর বিবিআই আছে, বিবিআই 15% থেকে, সেটা কত 20% নাকি কত? ঠিক আছে 20%। ঠিক আছে, তাহলে এটা এক্সট্রা ইনকামের উপরে বোনাস পাওয়া যাবে, ইনকামের উপরে বোনাস পাওয়া যাবে। রোজগারটা কি হতে পারে? ফার্স্টে যে আমি ধরে নিলাম ওই 10,000-এর গল্প, 10,000 টাকার প্রোডাক্ট তুলছে মানে 100 পয়েন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে ওই 10,000 টাকার কেনাকাটার জন্য আমি রোজগার কি পাবো? আরো একটা ইনকাম কি আছে না, ট্রেড ডিসকাউন্ট আছে, সিএসআই তো এখন আর থাকছে না, ডাইরেক্ট ডিসকাউন্ট একটা আছে, আর ট্রেড ডিসকাউন্ট আছে, এটাই থাকছে। ডাইরেক্ট ডিসকাউন্ট কত? 10%, ট্রেড ডিসকাউন্ট 8%, ধরে নিন দুটোই 10%। তাহলে যখন আপনি 10,000 টাকার প্রোডাক্ট কিনছেন 8,000 টাকা, কিংবা 12,000 টাকার প্রোডাক্ট 10,000 টাকায় পাচ্ছেন, বিক্রি করলে আরও 2,000 টাকা পেয়ে যাবেন, আর 20% আপনার প্রফিট হলো। তাহলে ফার্স্টে যে আমি শুধু একা প্রোডাক্টটা ব্যবহার করলে কি কি লাভ হলো আমার? এক হচ্ছে বিশ্বমানের প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ পেলাম বা করা শুরু করলাম, আর সেই সুযোগটা আমার আশেপাশের অনেক আমার প্রিয়জনকে দিতে পারলাম। এটা 1 নম্বর, মানে সব থেকে বড় প্রফিট। কারণ আমি যখন ফার্স্ট শুরু করেছিলাম মায়ের মাথার যন্ত্রণা হতো, এবং সেই কারণেই আমার নিউক্লিয়ার ডেলি খাওয়া এবং তাতে ভালো হয়ে যায়, আমার বিশ্বাস চলে আসে। তাহলে যখনই আপনি 100% প্রোডাক্টগুলো ইউজ করতে শুরু করবেন, তখন ওই লাভটা হবে যে আমি কি গেন করছি না, আমার ফ্যামিলির সুস্থতাকে রোজগার করছি। এইটা মানিটা ওটা দেখা যাবে না, টাকাটা দেখতে যেরকম পাই, কিন্তু ফার্স্ট দিন থেকে, যেদিন থেকে আমি আমার প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম, একটা প্রফিট হতে শুরু হলো। সেই প্রফিটটা কি না, দীর্ঘ সুস্থ জীবন, শুধু আমার না, আমার ফ্যামিলিরও। এই বেনিফিটটা ধীরে ধীরে কিন্তু আপনার ব্যাংকে জমা হতে শুরু হলো। দেখবেন যে 20 বছর 30 বছর ডাক্তারের কাছে যেতে হচ্ছে ডিউ টু অ্যামোয় প্রোডাক্ট ব্যবহার। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি হতে পারে? মানিটারি হয়তো সেটা সামান্য, যেটা আপনার মোটিভেট করবে না, হয়তো 2,000-1,500 টাকা, কিন্তু ওটা শুরু। হঠাৎ করে তো আপনি 2 তলা 3 তলায় উঠতে গেলে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ বাদ দিয়ে তো সিঁড়ি ভেঙেতে না ভাঙলে তো উঠতে পারবেন না, কারণ ওই স্টেপে যেতে হবে। প্রত্যেকেই শুরুটা ওই 0 থেকেই করতে হবে, আমার আপনাকে তাই। তো এইটা লাভ হলো। দ্বিতীয় স্টেজে কতজন? 6 জন, আপনাকে নিয়ে 7 জন। তাহলে 7 জন প্রত্যেকে যদি ওই 100 পয়েন্টের ব্যবসা করে, তার মানে 700 পয়েন্টের ব্যবসা হলো। কোন লেভেলে? 6% লেভেলে চলে গেল। তাহলে এই 700 পয়েন্টের উপর 6% পাবো। তাহলে 700 পয়েন্ট মানে কত টাকার ব্যবসা? 1 পয়েন্ট সমান 85 টাকা যদি হয়, 1 পয়েন্ট সমান 85 টাকা। তার মানে 700 পয়েন্ট মানে কত টাকা? মোবাইলে গুণ করুন, 700 গুণিত 85, 59500, 59,500 টাকা। এই 59,500 টাকার উপরে আপনি 6% কমিশন করবেন পুরোটাই। তাহলে প্রায় 3,000 টাকা, 2,900 কত একটা, 3,000 টাকা আপনার রোজগার হলো। ইনভেস্ট কি? প্রশ্ন হচ্ছে ইনভেস্ট আমি কি করেছি? হাতি ঘোড়া কি করেছি? কিছুই তো করিনি। আমি আমার ঘরের দোকানটা চেঞ্জ করে ফেলেছি, আর আমি 6টা বন্ধুকে বলেছি তুমি দোকানটা চেঞ্জ করো। ওই ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল না হয়ে, বিগ বাজার না গিয়ে এমন দোকান থেকে কেন, নাম্বার 1 প্রোডাক্ট পাবো, ভালো থাকবো, 30 ডেজ গ্যারেন্টি পাবো, প্রোডাক্ট ফেরত নিয়ে নেবে যদি না ভালো লাগে, আর আমি এরকম 1,000-3,000 টাকা পেয়ে গেলাম। 6টা লোককে সঠিক ভালো রাস্তা দেখানোর জন্য। আর এবার এরা এরকম, এবং 6,000 টাকা আপনি পুরো পেলাম, এরা কি পেল? এরা ওই 20% মতো, যেটা মার্জিন মান, ওইটা, অর্থাৎ প্রত্যেকেই 2,000 করে আপনি 3,000 পেলেন, প্লাস নিজের 2,000, আর 1,500 টাকা রোজগার। আর এরা কোনো পিনে যায়নি, যেহেতু প্রত্যেকের 100 পয়েন্ট 10,000 টাকার কিনেছে, তার মানে 200 যায়নি বলে 3% পায়। কিন্তু এরাও আপনার রোজগার থেকে এরাও উদ্বুদ্ধ হয়েছে, ওরাও করতে চাইছে, ওরা তাই আরো কয়েকজনকে বাড়িয়েছে, জয়েন করিয়েছে। তাহলে ওই একটা গ্রুপে 5 জন, মানে 500 পয়েন্টের বিজনেস, অর্থাৎ সে দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে সে 3% চলে গেছে। আর আপনি গেছেন কত না, 31 জনের টিম, 1, 7 আর 31,
হয়েছিল না? তাহলে এই 31 জনের মানে 3100 পয়েন্টের ব্যবসা, 3100 পয়েন্টের ব্যবসা, 3100 গুণিত 85 টাকা কত হচ্ছে? সেই টাকার উপরে আপনি আবার কত টাকা পাবেন না 3100 পয়েন্ট মানে হচ্ছে 12%, হ্যাঁ 2,63,500। কিন্তু সেই লিডার বলছে রবীন্দ্রনাথ থেকে পেলে ভালো হতো। তাহলে 2,63,500 টাকার উপরে আপনি 12%, 3100 পয়েন্টের ব্যবসা হয়েছে না? 4,000 এই মাঝখান নিচে এবং 2400 উপরে। তাহলে এই 12%, এটার উপরে 12% করে দিলে যে টাকাটা হবে প্রায় 30,000 টাকা ধরুন। 30,000 টাকার পুরোটা আপনি পাবেন না, কারণ এদের একটা কন্ট্রিবিউশন বা এদের একটা গ্রুপ বিজনেস বা এদের একটা ফিল লেভেলে চলে এসছে। সেখানে তারা কত পাবে রবীন্দ্র? 500 পয়েন্টের ব্যবসা 3%, এরা 3%, অর্থাৎ প্রায় সেটা ধরে নিন 50,000 টাকার যদি ব্যবসা ধরি, 2,500 3,000 টাকা তারা পেয়ে যাবে, প্রত্যেকে এরকম পেয়ে যাবে। এই 30,000 টাকা থেকে এরকম 5টা ব্রাঞ্চে 6টা ব্রাঞ্চে চলে যাবে, বাকি টাকাটা আপনার। সেই অ্যামাউন্টটাই হচ্ছে কত? 31,600 কোটি টোটাল। সেখান থেকে 3% মাইনাস হয়ে গিয়ে, হ্যাঁ ভুল ঠিক বলছি যে 12% ঠিক গেলে 9% পাও না। এটার উপরে 9% করলে 9 দুনে 18, 9 6 54, 23,000 24,000 টাকা এরকম রোজগার। তাহলে এই রোজগারটা জন্য আমি আবার কি করলাম? বেশি কিছু, প্রচুর লোক লাগলো কি? কেন না 31 জন তো লাগলো। 31 জন তো আমার নয়, কি আপনি আমার টিমে আছেন তো, কিন্তু আপনি আমার লোক কি? এইটা বুঝতে হবে যে এইখানে সবাই দেখা যাবে আমারই টিমে, কিন্তু আমার পরিচিত ডাইরেক্ট কি না। ইভেন মানিকদাও তো আমার ডাইরেক্ট পরিচিত নয়। ভাবুন, সে একটা বড় বট গাছ টিমে। তাহলে আপনারও টিমে এরকম প্রচুর লোক পাবেন যাকে আপনি চেনেন না, জানেন না। তার মানে প্রচুর লোক লাগে না, প্রচুর লোক পাওয়া যায়। অনেকে বলে এত লোককে আমি চিনি না জানি না, ওইটা ভুল আইডিয়া বা কনসেপ্ট। আর এই জায়গায় ধরুন যখন 103 জন হয়ে যাচ্ছে, 10,300 পয়েন্টের ব্যবসা হচ্ছে, অর্থাৎ 21% লেভেলে চলে যাচ্ছেন, তখন রোজগার কত? সেবারে দেখেছিলাম 1,45,000 মতো টাকা হবে এই বিএফআই বিবিআই নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে এখন অনেক চাকরি আছে 1 লাখ টাকা দিয়েও শুরু হচ্ছে, হ্যাঁ। কিন্তু যদি সেখানে একটা সমস্যা হচ্ছে কি, যে নো আর নো পে। আমরা ওই জোন থেকে বেরোতে চাই বলে এটা আমাদের কাছে অনেক বেশি লুক্রেটিভ। কিন্তু এমআরএল রোজগার কত সেটা দেখতে গেলে তখন 3 লাখের উপরে চলে যাচ্ছে। ডায়মন্ড রোজগার কত? 6 লাখ 7 লাখে চলে যাচ্ছে। অর্থাৎ হিউজ টাকা রোজগারের একটা জায়গা রয়েছে, যদি আমি নিজেকে প্রস্তুত করি তাহলে করতে পারি। কিন্তু সমস্যা কোথায় হয় বলুন তো, যে যেহেতু অ্যাসেট বিল্ড বিজনেস, তাহলে প্রথমে খাটনিটা প্রথমেই খাটতে হয়, পরে খাটতে হয় না। এই প্রথম খাটনিটাই কষ্ট। আর একটা জিনিস হচ্ছে যে আমার পারিবারিক সমস্যা সেটা যেন আমার টিমে না পড়ে, আমার বিজনেস ক্ষেত্রে না পড়ে। আমার স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, হতে পারে, কিন্তু ডাউনলাইন এসছে সে যেন আজ না পায়, তখন আবার যেন নতুন করে এত মিল হার হয়। এইটা যে করতে পারবে সে বিজনেসটাকে ভালোবেসে ফেলেছে। কারণ আমাদের উদ্দেশ্যটা যদি ক্লিয়ার হয়ে যায় যে আমি বড় বিজনেস বানাতে চাই, আমি বড় অ্যাসেট বানাতে চাই, যেখান থেকে আমার সব স্বপ্ন পূরণ হবে, গাড়ি হবে, বাড়ি হবে, ভালো লাইফস্টাইল হবে, সুস্থ থাকবো, ছেলে মেয়েদেরকে মনের মতো মানুষ হবে, আমাদের মতো করে চলবে, আমাদের সম্মান তাদের কাছে প্রথম ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে, আবার তারাও তাদের কাছে এই রোজগারটা অ্যাসেট হিসেবে চলে যাবে। এইটা যদি আমার মানে মনের ইচ্ছে হয়, তাহলে কেন ডাউনলাইনের সামনে ঝগড়াঝাটির খবরটা পৌঁছে দিয়ে তাকে ডিমোটিভেট করে দেবো? তখন তো এটা মনে হবে না। এ ঝগড়া হয়তো হচ্ছিল কোনো কারণে, কথা কাটাকাটি চলছিল, কিন্তু যেই ডাউনলাইনটা চলে এসছে তখন আমার উদ্দেশ্য কি না, একে মোটিভেটেড করতে হবে, একে এক্সাইটেড করতে হবে, এর মধ্যে এম্পাওয়ারিং করতে হবে।
এর এর যে শক্তিটা আছে এ বুঝতে পারেনি, আমাকে বোঝাতে হবে এটা আমার দায়িত্ব লিডার হিসেবে, ওইটা যেন সাথে সাথে মাথায় কাজ করে যায়, তাহলে ঝগড়া বন্ধ হয়ে যায়। হাতাখুন্তির যে লড়াইটা চলছিল সেটা বন্ধ, নাহলে বন্ধ হবে না। হয়তো চলছিল, তোমাকে কতদিন ধরে বলছি তাদের ঘরে টিভিটা এনেছে তুমি এনে দিচ্ছ না, তাদের ঘরে এইবারে সুন্দর একটা ডিজাইনের গয়না নিয়ে এসছে এনে দিচ্ছ না, চলছিল হয়তো। কিন্তু আসার সাথে সাথে আপনাকে উল্টো গাইতে হবে যে এখন গয়নাটা নয়, এখন বিজনেসে ইনভেস্টমেন্টের সময়, এখন প্রোডাক্ট কেনার সময়, এখন বই কেনার সময়, এখন মিটিংয়ে যাওয়ার সময়। তার মানে আপনি লিডার। কিন্তু যদি আপনার ওই রেস কাটছেই না, যে এলোতে কি বয়ে গেল, মানে একবার গাড়ি ইঞ্জিন গরম হয়ে গেছে, সেই ফোর্থ গিয়ারে গেছে আর ফার্স্ট গিয়ার আসতে পারছে না। লিডারের মানে সবসময় তাকে সূর্যের মতো হতে হবে, যেটা বলছিলাম সেদিকে, যে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে আমাদের থেকে, কিন্তু সবাই তাপ আমরা সমানভাবে পাই, কাউকে কম বেশি দেয় না। হ্যাঁ, সে জলের ভিতরে যে মাছটা আছে সেও পায়, মাটির মধ্যে বীজটা আছে সেও পায়, তাই অঙ্কুরিত হয়। তাহলে লিডারের, আমরা যারা লিডার আমাদের কাজটা কি, যে আমরা নিজেরা এতটা এক্সাইটেড থাকবো, আমার বিজনেস না হলেও আমায় এক্সাইটেড থাকতে হবে, আমার পিন হয়নি তখনও আমায় এক্সাইটেড থাকতে হবে। আমি হয়তো 2-5টা এসএসআই করাবো ভেবেছিলাম, কথা দিয়েছিলাম, পারিনি, তাও এক্সাইটেড থাকতে হবে। তাহলে কি হবে, নতুন মানুষটার কাছে সেই ভাইব্রেশনটা যাবে, না হলে নেগেটিভ ভাইব্রেশন চলে যাবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোককে দেখলে মনে হয় কি আপনিও শুকিয়ে গেলেন, মানে সে এমন গম্ভীর, এত কষ্টে সমস্ত পৃথিবীর দুঃখের ভার নিয়ে সে হেঁটে যাচ্ছে, তাকে দেখলে কি আপনি এক্সাইটেড হবেন? কি হবে, আপনিও হয়তো আনন্দে যাচ্ছিলেন, আপনার মুখটাও শুকিয়ে গেল। আবার একজন যাচ্ছে, তার টাকা পয়সা কিছু নেই, প্রচন্ড কষ্ট আছে, দাদা কেমন আছেন, হাই হ্যালো, এক্সাইটেড। তাহলে তাকে দেখলে কি হবে, আপনার যে চিন্তা দুঃখ নিয়ে যাচ্ছিলেন আপনি সেটা ভুলে গিয়ে তার সাথে হয়তো একটু সময় কাটিয়ে আপনি রিফ্রেশ হয়ে গেল। তাহলে আপনার সাথে কোনো ডাউনলাইন এলে সে রিফ্রেশমেন্ট পায় নাকি বোঝা নিয়ে যায়? আপনার অন্য টিমের কাহিনী, আপনার ঘরের সুখ দুঃখের কাহিনী, কোনটা নিয়ে যায়? আপনি সেটা কি ফিল করেন? সেই সাইকোলজিটা কি আপনার মধ্যে আছে, যে আমি যেটা বললাম সে কি বুঝলো? অর্থাৎ আপনার ওই ধরনের যখন ডেভেলপমেন্টটা আসবে, যে আমাকে সবসময় এক্সাইটেড থাকতে হবে, আমার থেকে এক্সাইটমেন্টটা ছড়াবে না। আমি সবসময় তাকিয়েছি আপলাইন এক্সাইটমেন্ট দিলে আমি এক্সাইটেড, আপলাইন তো কই বলেন আমাকে এম্পাওয়ারিং করতে হবে, তাই না? তো কখনো এক্সকিউজ দিয়ে লাভ নেই, কাকে দিচ্ছি? আর প্রত্যেক দিন প্ল্যান শো করতে হবে। মানিকদা কত টাইম হয়েছে গো? বুঝছে, আর 2-5 মিনিট। না না, আমি সেদিকে ধ্যানও দিইনি, কিন্তু আমি আপনি কেউ সিলভারে যাব না, এটা ফার্স্ট দিন মাথায় ঢুকিয়ে দিই। কিন্তু একদিন না একদিন যাব, যদি আমি রিপিটেডলি করতে থাকি। কিন্তু আমি কিছুদিন করলাম দিয়ে করলাম না। ধরুন একটা ছেলে ফার্স্ট হয়, কিন্তু মাঝে মাঝে সে যদি হঠাৎ তার মানে মাথায় ভূত চাপলো, বলছে না একটু মামার বাড়ি 1 মাস ঘুরে আসি, পরীক্ষার সময় পড়তে বসলো, তারপর ঘুরছে, সে কি ফার্স্টার হতে পারবে? হবে? তাহলে আপনি 6 মাস ছুটি প্ল্যান শো করলেন, হ্যান করলেন, 3% 6-9 হয়ে গেলেন, তারপর বললেন না দেখো আপলাইন, আমার তো ফিশারি ব্যবসাটা আছে না, এই 3টা মাস আমি যাবো। আমি কারুর ফিশারি আছে কিনা জানি না, আমি এটা বললাম আমাদের বাড়ির দিকে আছে বলে বললাম না, অন্য কোনো কাজে যাব। তাহলে সেই টিমের দায়িত্ব কে নেবে? বা সেই টিমটা কি সেই মতো করে আপনার যে এক্সাইটমেন্টটা তার মধ্যে গ্রো করতো সেটা কি করবে? বা এই যে কন্টিনিউয়াস প্রসেস, বা পরে আপনি 3 মাস পরে যখন ফিরে আসবেন তখন তো আপনি সব এক্সাইটমেন্ট তো সব শেষ করে দিয়ে চলে এসছেন, এমন সাথে টাচও নেই, মিটিংয়েও যান না, কি হবে? তার মানে ওই লোকটা যখন আপনার সাথে আসবে তখন সে দেখেই ডিমোটিভেট হয়ে যাবে, অথবা আপনার উপরে আপলাইনের সাথে সে অ্যাটাচ হয়ে যাবে। তখন একটা জিনিস মনে হবে, প্রথমের দিকে আমরা যেটা ব্যবসার জন্য ব্যবসা করি সেটা হচ্ছে টাকা, পরের দিকে যেটার জন্য করি সেটা হচ্ছে সম্মান। যে আমাকে লিডার বলুক, আমাকে হ্যান্ডশেক করুক, আমাকে সম্মান দিক, হাই হ্যালো করুক, এটা চাই। তো আমরা অনেকেই বলি আমি আমার মেয়েকে যা ভালোবাসি, ছেলেকে যা ভালোবাসি, আমার বউকে প্রচুর ভালোবাসি, কিন্তু বাস্তবটা কী বলুন তো? একবার বউ যদি তাকে বা একটু নেগেটিভ বলে দিয়েছে, সব ভালোবাসা উড়ে যাবে, কিন্তু
প্রশংসা সব থেকে বেশি আমরা কে চাই? নিজে চাই। আমার যদি কেউ ভালো বলে, এই মিটিংয়ে শেষে সত্যি তো দারুণ ভালো বলেছে, কীরকম লাগবে? আর যদি বলে তোমার না এই জায়গাটা গণ্ডগোল হয়েছে, কী হবে? তার মানে প্রশংসা আমরা প্রত্যেকে পেতে চাই। এই প্রশংসা দেওয়া বা করার কাজটা আমাদের ঠিকঠাক করে করতে হবে। কিন্তু এই গাছে তোলা প্রশংসা কখনোই করতে যাবেন না। টিভির দরকার বলে বলছে তোমার হাতের ওপরটা কি সুন্দর জানো তো, কিন্তু দেখা যায় পড়া যাচ্ছে না। তখন সেও বুঝে যায় কেউ বোকা নেই এখনকার দিনে, সব কম্পিউটারাইজড। সে কি বুঝবে যে ও মনে হয় আপনাকে টিভির দরকার হয়েছে, সেই জন্যই বলছে। বুঝতে পারছেন? এইগুলো করতে যাবেন না। আর সবসময় মাথায় রাখবেন যে আপনাকে সবাই ফলো করছে। সে একটা গল্প আগে বলতাম, আমি বলি আজকে যেহেতু পারমিশন দিয়েছে বলি। সেটা হচ্ছে একজন লোক দারুণ বক্তৃতা দেয়, পজিটিভ। এখন তো অনেকেই আছে না, সোনু নিগম টিগম না, সোনু শর্মা না কে আছে, প্রচুর স্পিচ টেস্ট দেয়, এরকম অনেকেই আছে যারা দারুণ মোটিভেটিং কথা বলে। একদিন ওই রকম মোটিভেটেড স্পিকার বাসে করে যাচ্ছে, তার গাড়িটা খারাপ হয়ে গেছে, বাসের কন্ট্রাক্টর টিকিট কাটার পরে পয়সাটা ফেরত দিয়েছে। এ যখন নিয়ে দেখে যে ভুলে 30-40 টাকা বেশি দিয়ে দিয়েছে, তো ততক্ষণে কিন্তু কন্ট্রাক্টর একটু এগিয়ে গেছে। এ পরে ফিরে আসতে বলছে, ভাই তুমি তো ভুলে আমাকে 30 টাকা বেশি দিয়ে দিয়েছো। বলছে না, ভুলে দিইনি, আমি ইচ্ছে করেই দিয়েছি। বলছে কেন? বলছে একজনের পাল্লায় পড়ে আপনার একটা মিটিং শুনতে গেছিলাম, সেখানে আপনি অনেস্টি ইজ বিউটি, অনেক অনেস্টির উপরে জ্ঞান ট্যান দিয়েছিলেন। আজকে সুযোগ পেলাম, ট্রাই করে নিলাম, আপনি নিজে অনেস্ট কিনা। বুঝতে পারছেন? আমরা অনেক সময় জ্ঞান দিই যে প্রোডাক্ট ব্যবহার আমি 100% করি, কিন্তু সুযোগ পেলে আপনার বাথরুমে ঢুকে চেক করে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না। বলছে আমি একটু আপনার ওয়াশরুমটা যাব, কিন্তু গিয়ে দেখছে আপনার পেস্টের কলগেট আছে না গ্লিস্টার আছে। খাপটা হয়তো এমন একটা কিনেছিলেন গ্লিস্টার, সেটা আছে, তাতে ঢোকানো আছে অনেক কিছু, সব চেক হয়ে যায়। পরের মাস থেকে দেখবেন আপনার কাছে পিবি করছে না। আপনি ভাবলেন কি ব্যাপার, আমার ঘরে এলো, এত মোটিভেটিং কথা বললাম, কত এক্সাইটমেন্ট দিলাম, পিবি আর করে না কেন? কারণ কিন্তু আপনি, কারণ আপনার বাড়িতে ফিনাইলের বোতল বসে আছে, আপনার বাড়িতে লাক্স রিলিল ভর্তি, আপনার বাজারের প্রোডাক্টকে গুড বাই করতে পারেননি, লোভ ছাড়তে পারেন, লালসা ছাড়তে পারেননি। ফলে সে এসে আপনার বাড়িতে ভালো জ্ঞান নিয়ে গেছে, কিন্তু ভালো শিক্ষা নিয়ে যায়, সুশিক্ষাটা নিতে পারেনি, কারণ আমি আপনি ভুল করছি। সেই জন্য সবসময় ভাববেন যে আমি গ্লাস হাউসে আছি, আমাকে প্রত্যেকেই প্রতিদিন পরীক্ষা করছে। বাজারেও যেরকম আলুর দোকানে পরীক্ষা করছে, সেরকম ঘরেও এসে বাথরুম চেক করছে। মানে ইয়ে থাকুন, সচেতন থাকুন। আর কিছু কাজ যেটা বলবো যে ইজ ওয়ান মিড ওয়ান ইজ ডে, অসিদাবতার যে কথা, প্রত্যেক দিন কাউকে না কাউকে বলুন। আসুন আমরা প্রত্যেকে নিজেরাও, আমরাও অনেক অলস হয়ে গেছি। মানে এই লকডাউনের পর থেকে ঘর থেকে বেরোনো বন্ধ হয়েছে, এই বাবু স্টাইল একটু হয়েছে, একটু অলসতা আমাদেরকে ধরেছে। তো সেইগুলো থেকে বেরিয়ে আসুন, সেলফ মোটিভেটেড হয়ে আসুন, যে আমি যে শপথটা নিয়েছি, আসুন আমিও করি, আপনিও, প্রত্যেকেই করি, প্রতিদিন করি, কাউকে না কাউকে। সে চায়ের দোকানেও বলি, আর প্রতিমাদি সেই যে চপমুড়ির দোকানটা সেখানে একবার খাইয়েছিলেন, সেখানটাও যেন বলি। সব জায়গায় যেন আমার মুখ থেকে আবার সেই আগের মতো, যখন জয়েন করেছিলাম, জয়েন করার পরে 3-6 হয়েছিলাম, তখন যে এক্সাইটমেন্টটা ছিল, তখন যে বাচ্চার মতো একটা ভাব ছিল, কে হাসবে কে বকবে কোনো ভাব নেই, বলে যাচ্ছি, এই ব্যাপারটা আবার চাই। একটু এই যে এই আমার ব্যবসায়ী 20 বছর হয়ে গেছে, কারণ 10 বছর হয়ে গেছে, এইটা ভুলে যান। এই আজকেই জয়েন করলাম, এই এক্সাইটমেন্টটা ফিরিয়ে আনুন, দেখুন বিজনেস তত্তরিয়ে উঠবে, বাড়বেই বাড়বে। আর কিছু কিছু জিনিস ধরুন, পুরনো কথা, পুরনো ব্যথা বেশি দিন মনে রাখবেন। হ্যাঁ, সাগর গাজী তো বলেছিল, এটা কেন বলেছিল, সে কেন বলবে, আমি বিজনেস দিলে কি সে পায় না? হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, আমি যেটা বলি যে পুরনো কথা আর পুরনো ব্যথা বেশি দিন মনে রাখলে আপনার স্বপ্ন হসপিটালে ভর্তি হবে। ধরুন একটা ইঁটকে যদি আপনি আধ ঘন্টা হাতে ঝুলিয়ে রাখেন, কিচ্ছু হবে না, কিন্তু একদিন ঝুলে রাখলে আপনাকে কিন্তু হসপিটালে যেতে হবে। সেরকম পুরনো কথা, পুরনো ব্যথা, অনেক ঝগড়াঝাটি, সেগুলো যদি কোন্দল মনে রাখেন, তাহলে কী হবে বলুন তো, আস্তে আস্তে করে দেখা দেখি বন্ধ, ফোন করা বন্ধ, মিটিংয়ে আসা বন্ধ, ও সেই মিটিংয়ে যে আমি যাবো না, মানে যেন পৃথক অন্যে বসবাস। একটু বকে দিয়েছে, আমি পৃথক হয়ে গেলাম, বাপ বকেছে আমি সেপারেট, এই বিজনেস এগুলো চলবে না।
বুঝতে পারছেন? ওইগুলো ভুলে যান, ফরগেট অ্যান্ড ফরগিভ মেন্টালিটি। ভুলে যান, ক্ষমা করে দিন, যে এ আমার সন্তান, এর মঙ্গল আমাকে কামনা করতে হবে, ও ভুল করেছে করুক, ও ঠিক হয়ে যাবে একদিন। এই অ্যাসোসিয়েশনে থাকলে, আমার সহচর্যে থাকলে, আমার মেন্টারশিপে থাকলে ঠিক হবেই হবে। কিন্তু আমি তো মানে সেই কথাটা বলতে পারছি না, ওইখানেই সমস্যা, করা যাবে না। আর সবসময় প্রস্তুত থাকতে হবে যে সাকসেস হতে গেলে পে দ্য প্রাইস ফার্স্ট। আপনি সারা রাত্রি ধরে বিশ্বকাপ খেলা দেখবেন আর ভাববেন কেন এই মাসে আমার গোলটা রিচ হলো না, হবে না। আপনাকে সেই সময় ট্রেন জার্নি করতে হবে, বাইরের থেকে মিটিং করে ফিরতে হবে, তাহলে তো হবে না। যেদিন একটা মাসে দেখা যাবে 30 দিনে 30টা প্ল্যান সব আপনি করে ফেলেছেন, তখনই তো সাকসেস অটোমেটিক। কিন্তু দেখা যাচ্ছে 30 দিনে 29 দিন আমি এটা ওটা করেছি, একদিন হয়তো প্ল্যান শো করেছি। এই যে অ্যাক্টিভিটি আর প্রোডাক্টিভিটির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে বা সেটাকে ব্যালেন্স করতে হবে। অ্যাক্টিভিটি কি? আজকে এটা কি হচ্ছে? অ্যাক্টিভিটি হচ্ছে, মিটিং শুনছি মানে অ্যাক্টিভিটি। আমি অ্যাক্টিভ, আমি ফাউ জায়গায় নেই, আমি আলোচনার চক্রে নেই, আমি পিএনপিসিতে নেই, কিন্তু আমি এমন মিটিংয়ে আছি, এমন নলেজ বা এমন এক্সাইটমেন্ট নিচ্ছি, এটা অ্যাক্টিভিটি। কিন্তু আপনি অ্যাক্টিভ, এমন কাজে অ্যাক্টিভ। কিন্তু প্রোডাক্টিভিটি কি? আপনি এই যে আগে একটু টিভি করছিলাম, প্রোডাক্ট কিনছিলাম, বা প্রোডাক্ট কাউকে বিক্রি করার জন্য অর্ডার নিয়ে এসেছি, এটা প্রোডাক্টিভিটি। কিংবা আজকে যদি একজন নতুন কেউ প্ল্যানটা শোনাতাম, তাহলে ওটা প্রোডাক্টিভিটি। আমি কম মিটিং করছি, ওটা প্রোডাক্টিভিটি। 4 বেসিক করছি, ওটা প্রোডাক্টিভিটি। 9 কোর কিন্তু আপনার অ্যাক্টিভিটি, তার মধ্যে ওই এসটিপি ইউজ, এটা প্রোডাক্টিভিটি। আপনি প্রোডাক্ট ঘর ব্যবহার করছেন মানে আপনি পিভি ভলিউম জেনারেট করছেন। এই দুটোর মধ্যে ব্যালেন্স আনতে হবে। আপনাকে অ্যাক্টিভও থাকতে হবে, আবার প্রোডাক্টিভও থাকতে হবে। কিন্তু আমি পিভি করি না, প্ল্যান শোনাই না, কিন্তু জ্ঞান দিই, প্রচুর জানি। আপনি অ্যাক্টিভ হতে হয়তো, কিন্তু প্রোডাক্টিভ না। এই দুটোর মধ্যে ব্যালেন্স করুন, দেখবেন বিজনেস হবে। আর কিছু জিনিস, কিছু হ্যাবিট একটা সময়ের পরে একটা মানুষের পাওনায় হিসেবে পরিণত হয়ে যায়। কীরকম? ধরুন এই চন্দনদা বাড়ি যায় এখান থেকে, একটা অটোতে করে যায়, তার ভাড়া 15 টাকা। তো চন্দনদা বলে গরিব লোকটাকে 20 টাকা দিয়ে দিই, খুচরো কোথায় পাবো, 20 টাকা দেয়। এরকম প্রতিদিন যায়। একদিন দেখা গেল চন্দনদার কাছে আর 20 টাকাও নেই, 15 টাকাই আছে, আর বেশিও নেই। সে 15 টাকা দেওয়ার পরে ওই অটোওয়ালা কি বলছে বলুন তো? চন্দনদা তুমি চাকরি করে 15 টাকা দিচ্ছ, 5 টাকা কম দিয়ে দিলে। মানে কি? দীর্ঘদিন একই জিনিস দেওয়ার ফলে তার সেটা অন্য লোকের কাছ থেকে কিন্তু 15 টাকাই ভাড়া নেয়, কিন্তু চন্দনদা যে দেয় সেটা যেন তার হকের পাওনা, তার রাইটসে পরিণত হয়ে যায়। এটা আপনাকে বুঝতে হবে। আপনি প্রতি মাসে পিভি করার জন্য টাকা ধার দেন, কোনো মাসে না দিবেন, দেখবেন কি কাণ্ডটা। এই আপলাইন আমার পিন হোক চায় না, আমার ব্যবসা বাড়ুক চায় না, ওই জন্য নো মানে ধার দেনা। আপনি তাকে কষ্ট করে বড় হতে দিন, বলে আমার ডাউনলাইন দেখো, একদিন 1 মাস ধার দিন, কত উপকার করলাম, সেগুলো ভুলে গেল। স্বাভাবিক তো, ভুলবেই তো না। সেকেন্ড পার্ট না, এখানেই শেষ। সেকেন্ড পার্টে যাবো না বলেই তো শেষ করে দিচ্ছি। না রেকগনিশন করবে, ও তাহলে শেষ করি রেকগনিশন, ঠিক আছে? আর দ্বিতীয়বার উঠবো না, সব হয়ে গেল তো। আর তো যেটা সেই জন্য ধার দিতে যাবেন না। ধার দিতে গেলে ওইটা যখন হ্যাবিটে পরিণত হয়ে যাবে, আপনি না দিলে সম্পর্ক নষ্ট হবে। আবার টাকা ধার দিয়ে সময় মতো না পেলে আপনার মনে কষ্ট হবে, আপনার সমস্যায় আপনি জুড়বেন। তাহলে ওই ব্যাড হ্যাবিটগুলো করতে যাব না। আর ধরুন যে কথা বলতে চাইছিলাম, যে আমরা কেউ শোষিত হতে আসি, শাসন করতে এসেছি, তাই না? তো আমাদের রাজ করব আমরা, শুধু পজিটিভ মেন্টালিটিতে থাকুন, দেখবেন বিজনেস বাড়বেই বাড়বে। না আমার কিচ্ছু নেই, ভাবুন যে আমার থেকেই শুরু, আমার বিজনেস, আমার আপলাইনের জন্য আমি করছি না, কিন্তু ধন্যবাদ আপলাইনকে, সে ব্যবসাটা আমায় দিয়েছে। কালকে একটা কথা হঠাৎ করে আমার মনে হচ্ছিল, আমার আঙুলে একটু ফ্র্যাকচার হয়েছে, রক্ত বেরিয়ে গেছিলো, দিয়ে অনেক কাজ বুড়ো আঙুলটাই করতে পারছি। তখন ভাবলাম বুড়ো আঙুলের কী গুরুত্ব, কিন্তু বুঝেছিল কি? দ্রোণাচার্য বুঝেছিল, তাই তো একলব্যকে বলেছিলেন কেটে দাও। কিন্তু একজন গুরু তার
নাম, তার বদনাম সব সহ্য করতে পেরেছিল। কেন না? অর্জুন ভীষণ সাবমিসিভ, তাকে বড় করতে হবে। আপনি একবার আপনার আপলাইনের কাছে সাবমিসিভ হয়ে যান, সে আপনার জন্য জীবন দিয়ে দেবে। তার দ্রোণাচার্য যেরকম তার মান সম্মানের কথা ভাবেনি, শুধু অর্জুনের কথা ভেবেছে। তো আপনি একবার আপনার আপলাইনের কাছে সাবমিসিভ হয়ে দেখুন না, আপনার জন্য জীবন পাত করে দেবে, আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। সাবমিসিভ হোক, বিশ্বাস করুন যে আপলাইন আমার ক্ষতি করতেই পারে না। তাহলে আপলাইনের কোনো কথা আপনার গায়ে লাগবে না। সবটাই মনে হবে মন্ত্র, সবটাই মনে হবে আশীর্বাদ, সবটাই মনে হবে দীক্ষা দিচ্ছে। আপলাইনকে ওই জায়গায় নিয়ে যান, আপলাইনের সমালোচনা করবেন না, আপলাইনকে গুরুর জায়গায় রাখুন, ভগবানের জায়গায় রাখুন। তাহলেই তো আপনি একদিন ভগবানের জায়গায় বসবেন আপনার ডাউনলাইনের দ্বারা, নাহলে বুঝবেন কী করে? বিজনেসটাকে আপনার এমন জায়গায় নিয়ে যাবেন, লোকে দেখে হিংসা হবে, এই বাবা এই দিনটা কী রে, কিন্তু দেখা যাবে আপলাইন ডাউনলাইন চেনেই না, বসা হ্যাঁ চলে যাচ্ছে কোথায় যেন একটা কম্পিটিটিভ ভাব। কেন? আরে আমার ডাউনলাইন যদি বড় হয়, আখেরে আমার লাভ, এইটা বুঝতে হবে। কোথায় লাভ? ডেপ কমিশনের হিসাবটা করুন। ধরুন একজন লোকের দুটো টিম আছে, সে প্লাটিনাম, তার 6টা টিম আছে, মানে তার নিচের লোকটা সে ডায়মন্ড। তাহলে এবারে যদিও দুটো টিমে হবে না, 3টে এমআরএল হলেই পাওয়া যায় ডেপ কমিশন। একজন এমআরএল তার 6টা ডাউনলাইনই ধরুন 6 জনই ডায়মন্ড, রোজগার কত? আমি পুরো একটা আনুমানিক ফিগার দিচ্ছি। ধরুন একটা ডায়মন্ড মানে কি, তার 60,000 টিভি, আবার একটা ডায়মন্ড মানে 6টা সিলভার লেখতো, প্লাটিনাম লেখতো, 60,000 টিভি, আবার আর এরকম 6টা আছে। কিন্তু এই ভদ্রলোকটা যে উপরে আছে সে কিন্তু এমআরএল, মানে তার 3টে লেগে, মানে কি দাঁড়ালো ব্যাপারটা? এই লোকটা 3টে লেগ, এই 3টে লেগ এই প্রত্যেকে ডায়মন্ড, এই লোকটা তাহলে এমআরএল, তাহলে এর রোজগার কত? পছন্দটা এখানে। তাহলে যদি দেখি যে এ ডায়মন্ড হওয়ার জন্য অ্যাকচুয়ালি পাওয়ানোর কথা ছিল যে 6% বোনাস, মানে লিডারশিপ বোনাস 6%। তাহলে একটা 10,000 উপরে ধরুন 10 লাখ টাকাও যদি ধরি, 10 লাখ টাকার বিজনেস, তাহলে 60,000 টাকা, তাহলে একটা 60,000 পাবে। কিন্তু এর তো বিজনেস 60 লাখ টাকার বিজনেস, কিন্তু একটা 10,000 উপরে আপনি পাবেন, এটাই লিডারশিপ। বাকিটার উপরে আপনি পাবেন না। তাহলে 3টে 60,000, ওই 1,80,000 এরকম রোজগার। আর এর রোজগার কত? 5 লাখ 6 লাখ। সেই জন্যই তো হিংসা হয়, ডাউনলাইন কেন বেড়ে যাবে? ভাবুক, আমি সম্মান পাবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই আপনি এমআরএল হওয়ার জন্য এর টোটাল বিজনেসের উপর ওই 50-60,000 টাকা যেটা আছে 6% এর বাদেও 2% ডেপ্ট কমিশন পাবে। এই 60,000 পয়েন্টের উপরে 2% করুন, কত টাকা? এটার উপরে তাই, এটার উপরে তাই, হিসাব করুন এবার মজাটা কোথায়। তাহলে ডাউনলাইন বাড়লে রোজগার তো বাড়বে, প্লাস সিকিউর না, ভীষণ সিকিউর, যে জীবনে ব্যবসা কোনোদিন কিছু ঘটবে না। আর হ্যাঁ, এটা ব্যবসাটা জীবন্ত ব্যবসা, জীবন্ত মানুষ নিয়ে ব্যবসা, মানে জীবন্ত ব্যবসা, আপস অ্যান্ড ডাউনস থাকে। মরা পুকুরে বা পুকুরে কখনো ঢেউ হয় না, জোয়ার হয় না, মরা গাঙ্গেও জোয়ার হয় না। জোয়ার অ্যাকচুয়ালি নদীতে হয়, যেখানে জোয়ার ভাটা হয় সেখানেই হয়। আপনার আমার টিম যেহেতু জীবন্ত লাইভ গ্রো করছে, তাহলে আপস অ্যান্ড ডাউনস থাকে, ওইখানে রিয়েক্ট করা দরকার। আসুন আমরা রাজ করি। থ্যাংক ইউ, ওভার টু নীলকমল।